আজকে কোন সেক্টরটি বাদ দিয়ে কোন সেক্টরে কথা বলবেন দুর্নীতি? কয়েকদিন আগে একটি পত্রিকা, বাংলাদেশের একটি পত্রিকা নিউজ করেছে যে কুইক রেন্টালগুলো আওয়ামী লীগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে। এরা এই কুইক রেন্টালে কি করেছে? ধরেন কুইক ডাকাতি তো করেছে, কত কুইক এবার সেটা দেখেন। ধরেন 100 মেগাওয়াট কুইক রেন্টালের একজনকে একটা পারমিশন দিয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। কি চুক্তি করেছে? যে কুইক রেন্টালের বাংলাদেশি কোম্পানি, কুইক রেন্টালগুলো তো বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি। আপনার যখন এইখানে আপনি কারোর সাথে ব্যবসা করেন, আপনি যখন লন্ডনে আছেন, ইউকেতে আছেন, ব্যবসা করেন, আপনার সাথে যদি চুক্তি হয়, আপনি কি তাকে টাকা দিবেন না পাউন্ডে দিবেন? ভাই, পাউন্ডে দিবেন, যেহেতু আপনি এই দেশে আছেন। বাংলাদেশে কুইক রেন্টালগুলো টাকাতে কিন্তু সরকার তাদেরকে পেমেন্ট দেয় না। বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই। আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, আপনারা যেই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশরাতের সরকার, এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। শুধু তাই নয়, কারোর সাথে চুক্তি হয়েছে, হয়তো ক্ষমতা হচ্ছে 100 মেগাওয়াট, তার কাছ থেকে যদি সরকার 10 মেগাওয়াট নেয়, 10 মেগাওয়াটের পয়সা দিবে না, তাকে বাকি 90 মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে। তাহলে দেখেন কিভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন, আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক রেন্টালের নামে লুট করেছে, এবং শুধু লুটই করে নাই, লুট করে পাচার করেছে। পত্রপত্রিকায় পুরে এসেছে আজকে প্রত্যেকটি কুইক রেন্টাল তাদের নিজেদের লোকজনের নামে দেওয়া, এবং বিদেশে বিভিন্ন দেশে বিলোনিয়ার লিস্টে নাম উঠেছে এই আওয়ামী লীগ নামক দলের যে লোকজন, তাদের নাম উঠেছে, যার বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে তারা বিলোনিয়ার হয়েছে। 1996 সালে যখন এরা জোর করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করলো, পরবর্তীতে যখন 2001 সালে দেশনেত্রী খালেদা জিয়া জনগণের রায় নিয়ে আবার দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় খালেদা জিয়াকেও কষ্ট করে কিভাবে দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে হয়েছিল, তার ছোট্ট একটি হিসাব আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যায়, ওরা ক্ষমতা ছাড়ে জুন মাসে, অক্টোবর মাসে নির্বাচন হয়। অক্টোবরের 1 তারিখে আপনাদের নিশ্চয়ই মনে আছে। অক্টোবরের 10 তারিখে বাংলাদেশের জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে। তার কিছুদিন পরে, 2 থেকে আড়াই মাস পরে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের যে রিপোর্ট হয়, বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টটি প্রকাশ করে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এই রিপোর্টটি আমি এখন পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ যখন 2001-এ ক্ষমতা ছেড়ে যায়, তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী বাংলাদেশের স্কোর ছিল দুর্নীতিতে 10-এর ভিতরে 0.4 ছিল দুর্নীতির স্কোর, অর্থাৎ একেবারে তলানিতে ছিল। এর পরের 4টি বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল খালেদা জিয়া সহ বিএনপি সরকারকে। বিএনপির শাসনামলে খালেদা জিয়াকে এই জঞ্জাল থেকে বের করে নিয়ে আসতে হয়েছিল, এবং কি হয়েছিল সেটা দেখেন। এটি আমাদের কথা না, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কথা। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর পর্যায়ক্রমিকভাবে কোথায় গিয়েছিল? 2002 থেকে 2005 সাল যথাক্রমে স্কোর ছিল 1.2, তার পরের বছর 1.3, তার পরের বছর 1.5, তার পরের বছর 1.7, এবং 2006 সালে বিএনপি সরকারের শেষ বছরে স্কোর ছিল 2, অর্থাৎ
পয়েন্ট থেকে বেরিয়ে এসে আমরা পুরো 2-এ এসেছিলাম সেদিন। মাফিয়া নেত্রী একটি কথা বলছে, কি সেই কথা? সেই কথা বলছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করছে। গত 15 বছর ধরে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে, দেশে পাচার করেছে। বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকায় এই ব্যাপারে কি এসছে আপনারা সেগুলো খবরাখবর পড়েছেন, সে বিষয়ে আমি আর না যে আর লম্বা না করি। সে এই মাফিয়া নেত্রী বলেছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে, দেশে নাকি দুর্ভিক্ষ আসছে। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের সচেতন প্রতিটি মানুষ আজ এদের এই পরিবার, এদের এই দলকে আজ দায়ী করছে এই দুর্ভিক্ষের জন্য। একটু আগে আমি বলেছি, যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেনের নেতারা কখনো বলেনি তাদের দেশে দুর্ভিক্ষ আসে। ইউক্রেন থেকে বাংলাদেশ হাজারো মাইল দূরে, অথচ বাংলাদেশের আজকে দুর্ভিক্ষের বলে কথা শোনা যাচ্ছে। কিভাবে সে ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত, প্রতিটি মানুষের পকেটের অর্থ কিভাবে এরা বের করে নিয়ে গিয়েছে। প্রত্যেকটি সেক্টর থেকে অর্থ লুটপাট করছে। বালিশের দাম 7,000 টাকা, নিশ্চয়ই এই গল্প আপনাদের মনে হচ্ছে। স্টেথিস্কোপ ডাক্তাররা দেখে তার নাম 30,000 টাকা। বাংলাদেশে খিচুড়ি রান্না করতে বাংলাদেশের লোকজনকে বিদেশে পাঠাতে হয়, দেখেছেন আপনারা এই অবস্থা। আজকে আপনারা দেখেছেন যে এই মাফিয়া নেত্রী প্লেনে করে যাচ্ছে, পুরো প্লেন ভরে কি কি নিয়ে যাচ্ছে, সেই গল্প তো আপনারা শুনেছেন, সেই ঘটনা আপনারা শুনেছেন। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, সকালবেলায় আমি একটি নিউজ দেখলাম, আজকে বাংলাদেশের মানুষের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে আমি নিউজ দেখলাম। নিউজটা কি জানেন? নিউজটা হচ্ছে যশোরের একটি নিউজ, পত্রিকায় এসছে। মানুষ এতই সর্বহান্ত হয়ে গিয়েছে যে আজকে একজনকে জিজ্ঞেস করেছে যে গরুর গোশত কতদিন খাও না? বলে ভাই বহুদিন গরুর গোশত খাও না, তবে মাঝে মাঝে এখন একটু একটু করে খেতে পাই। কি করে খেতে পাও? যশোরে একটি জায়গায় কিস্তিতে গরুর গোশত বিক্রি হচ্ছে, ক্রেডিটে গরুর গোশত বিক্রি হচ্ছে। এই অবস্থায় নিয়ে গেছে এই মাফিয়া সরকার আজকে মানুষকে। আজকে তারা মানুষকে উপদেশ দিচ্ছে, কৃচ্ছ্রতা সাধন করেন। আসেন আমরা দেখি এই মাফিয়া সরকার কি কৃচ্ছ্রতা সাধন করছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দল, আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকবার সরকার পরিচালনা করেছে। শহীদ জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে। আপনারা কি জানেন? প্রিয় ভাই বোনেরা মন দিয়ে শুনবেন, বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। 30% মানুষ মানে 20 কোটি, যদি জনসংখ্যায় 30% মানুষ মানে 6 কোটির বেশি, প্রায় 7 কোটি মানুষের সংখ্যা হচ্ছে 30%। অর্থাৎ ইউকের জনসংখ্যা 7 কোটি, সমগ্র ইউকের মানুষ যদি আমরা ধরি ঠিকভাবে 3 বেলা খেতে পাচ্ছে না। আপনারা কি জানেন এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত? জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা? 5 লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয়। 5। যেই দেশের মানুষ 30% মানুষ খেতে পায় না ঠিকভাবে 3 বেলা, যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে, কিস্তি করে জিনিস কিনতে হয়, কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে, যেই দামের জিনিসের দাম 100 টাকা, হয়তো আজকে 10 টাকা দিল, কালকে 5 টাকা দিল, কিস্তি করে কিনে। সেই দেশে এই শেখ হাসিনা মাফিয়া নেত্রী প্রতিদিনকার তার আপ্যায়ন ব্যয় প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। 2022-23 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন কত টাকা বাজেট থেকে বরাদ্দ করেছে? এটি কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না, শুধু একটি প্রশাসনিক অফিস। এটা সেখানে বরাদ্দ করা হয়েছে 5,500 কোটি টাকারও বেশি। 5,500 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিনকার হিসাবে যদি আসে 10 কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে। আজকে এখানে যে কয়টা মানুষ আপনারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি বলে দিতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই 10 কোটি টাকা যে প্রতিদিন, এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না, কোনো হিসাব নাই। এইভাবে তারা জনগণের সম্পদ লুট করছে। প্রতিদিন 10 কোটি টাকা তাদের
প্রয়োজন মতন তারা নিয়ে যাচ্ছে 10 কোটি টাকা প্রতিদিন। তাহলে চিন্তা করেন গত 15 বছর যাবৎ প্রতিদিন কি পরিমাণ জনগণের সম্পদ, জনগণের অর্থ, জনগণের টাকা তারা লুট করেছে। এটি কোনো ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নয়, এই হচ্ছে তাদের কৃচ্ছতা সাধন। মানুষকে বলবে না খায় থাকো, আর নিজেরা প্রতিদিন প্রায় 5 লক্ষ টাকা আপ্যায়ন ব্যয় করবে, নিজেরা জনগণের অর্থ প্রতিদিন 10 কোটি টাকা 9-6 কোটি প্রস্তুত করবে। এই হচ্ছে এই অবস্থা আজ সরকারের। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার কোটি টাকা ভাড়া গুনছে সরকার। বেশ কিছু রেন্টাল প্রকল্পের কারণে বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা। তেলভিত্তিক কেন্দ্রগুলোর অধিকাংশই উৎপাদনে নেই এখন। তার উপর ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ পিডিবিকে বছরে গুনতে হচ্ছে 15,000 কোটি টাকারও বেশি। আগামী বছর যা 20,000 কোটি ছড়াবে। অর্থ সংস্কারের দাবি নাকচ করেছে আদানি গ্রুপ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, আদানির মুখপাত্র ভার্সা চাইনানি জানিয়েছেন বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে দর কষাকষি পুনর্বিবেচনার যোগ্য নয়। রিপোর্টে জানানো হয়, বাংলাদেশের মতো গরিব এবং ঋণে জর্জরিত দেশ আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ দরে বিদ্যুৎ কিনছে। 3টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে 390 কোটি টাকা। গবেষণা প্রতিবেদনে এমন দাবি করে টিআইবি বলছে, বিশাল এই দুর্নীতি হয়েছে 2টি কয়লা ভিত্তিক আর একটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। বিদ্যুৎ প্রকল্পের ভূমি ক্রয় ও অধিগ্রহণ সহ নির্মাণের নানা পর্যায়ে দুর্নীতি খুঁজে পেয়েছে সংস্থাটি। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিতর্কের বেশ কয়েকটি দিক সামনে এসেছে। প্রথমত, বিনা দরপত্রে একতরফা সিদ্ধান্তে আদানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এ চুক্তির ফলে আমদানি করা কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি, ক্যাপাসিটি চার্জ নির্ধারণ ও বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হবে বলেই সমালোচনা হচ্ছে। ভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সকল চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে অর্থ। আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে চলছে পাচার কার্যক্রম। গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর নতুন তথ্য চমকে ওঠার মতো। 2015 সালে পাচার হয় 50,000 কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিএফআই এর হিসেবে 2009 থেকে 2015 এই 6 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 50 বিলিয়ন বা 4 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে 2015 সালে, যে বছর 1,187 কোটি ডলার পাচার হয়। 2015 এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি জিএফআই।